মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যেটা করছে পুরোপুরি একটা ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এইভাবে দেখতে হবে। আপনি ধর যদি ট্রাম্পের দল আবার ফিরে আসে ওই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাহলে পৃথিবীর জন্য আর অন্তত 2028 সাল পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ইসরায়েল কিন্তু একই পর্যায়ে একইভাবে অপরাধী। ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ইরানকে আক্রমণ করেছে। গোটা বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, দ্বিতীয় দফা আলোচনায় কি হয়। কিন্তু এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো ইরানি জাহাজ আটকে দিল মার্কিন বাহিনী। ফলে আলোচনা অনিশ্চিত হয়ে পড়ল। ইরান বলেছে যুদ্ধ আলোচনা একসঙ্গে চলতে পারে না, আগে যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে হবে। এসব নিয়ে ইসলামাবাদে যে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে, তার ভবিষ্যৎ কী আলোচনা করব। আজকে আমাদের অতিথি সাংবাদিক ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সৈয়দ বদরুল হাসান। সৈয়দ বদরুল হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ইসলামাবাদের দ্বিতীয় দফা বৈঠক কি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে, না যুদ্ধই অনিবার্য? এখন এটা এই প্রশ্নের দুটি উত্তর হতে পারে। একটি হচ্ছে যে দ্বিতীয়বার আলোচনা হবে কি হবে না, এটা খুবই অনিশ্চিত। আর এরপর যেটা হচ্ছে, হ্যাঁ, যুদ্ধ চলছেই, এবং যুদ্ধ যে থামছে না, থামার কোনো সম্ভাবনা এখন আমরা দেখছি না। তার একটি কারণ মার্কিন নীতি। আপনি যেমনটি উল্লেখ করেছেন আপনার মন্তব্যে, যে ইরানের একটি জাহাজ আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই পরিস্থিতিতে যেটা আমরা দেখছি, একটা ইরানকে জিম্মি অবস্থায় ফেলে দেওয়ার প্রচেষ্টা রয়েছে। তো আমরা যেটা দেখছি যে বিভিন্ন সময় বিশ্বের ইতিহাসে, বিশেষ করে আধুনিক ইতিহাসে, যখন যুদ্ধবিরতি বা যুদ্ধ থামাবার কোনো পরিস্থিতি বা কোনো আলোচনা হয়েছে, তখন আমরা অতীতে দেখেছি যে যুদ্ধ থেমেছে বা এই ধরনের যে কার্যকলাপ যে দেশটি আক্রমণ করেছে একটি দেশে, তারা থামিয়ে দিয়েছে, এবং যুদ্ধবিরতি কিছুদিন ছিল। এখনো বলা হয় যে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি আছে, কিন্তু সেটা তো সেই প্রকৃত অর্থে যুদ্ধবিরতি নয়। যেমন আজকে যদি আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যে মন্তব্যগুলি করেছেন, এটা তো একদম পুরোপুরি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। এবং মধ্যযুগীয় কায়দায় তিনি বলেছেন প্রত্যেকটি সড়ক, প্রত্যেকটি আপনার সেতু ইরান থেকে ইরানে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বিদ্যুৎ কেন্দ্র সব উড়িয়ে দেবেন। মানে তিনি যে কয়েক সপ্তাহ আগে বা কয়েক সপ্তাহ আগে না, 10-12 দিন আগে বলেছেন যে ইরানের যে সভ্যতাকে তিনি ধ্বংস করে দিবেন। এখন সমস্যা হচ্ছে যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, যেই দেশ কিন্তু যতই এই দেশেও বিভিন্ন প্রেসিডেন্ট তাদের যারা এসেছিলেন, বিভিন্ন প্রশাসন, তারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তারা অনেক আপনার এলোমেলো অবস্থা গঠন করে এলোমেলো পরিস্থিতি করেছেন, এবং বিভিন্ন দেশে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আমেরিকানরা আজ পর্যন্ত পায়নি। তার কথাবার্তায় যেটা মনে হচ্ছে, মনে হচ্ছে না কি, আমরা পরিষ্কার বুঝতে পারছি তিনি তার একটি ধারণা যে ইরানকে তিনি ধ্বংস করবেন। যেমন ইসরায়েল গাজাকে ধ্বংস করেই ফেলেছে, গাজা তো আর কিছু নেই। ইসরায়েল আবার লেবাননকে ধ্বংস করে চলেছে। তো যে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন, আমি এটা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, তারা কিন্তু ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চান। তো এই পরিস্থিতিতে প্রত্যেক দেশের, আর ইরানের মতো একটা দেশ যার সভ্যতা 2500 বছরের, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স কত, 250 বছর হবে, এই বছর 250 বছর হবে। তো এখন তারা যদি ইরানকে ধ্বংস করতে চান, তো আপনি ইরানকে ধ্বংস করবেন, ইরানের সেতু এবং যত সব তার ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আপনি ধ্বংস করবেন, এটা হুমকি দিবেন, আবার বলবেন যে আমাদের সাথে আলোচনা করো, আমাদের শর্ত মানতে হবে। এবং যে কোনো আলোচনার মধ্যে আগে শর্ত আরোপ করতে হয় না।
এটা আমরা সকলেই জানি। শর্ত আরোপ করতে শর্ত নিয়ে আলাপ আলোচনা হয়, ওই টেবিলে যখন দুই পক্ষই বসে তখন এই আলোচনাগুলো হয়। আমরা অতীতেও দেখেছি, ভিয়েতনামের যুদ্ধের সময় আলোচনা হয়েছে, জনসন প্রশাসনের সময় শেষের দিকে 1968 সালে, পরে নিক্সন প্রশাসনের সময় হেনরি কিসিঞ্জার, লে ডুক থো প্যারিসে যে আলাপগুলি করেছেন, আলোচনার টেবিলে এগুলো তারা কথাবার্তা বলেছেন। তখন কিন্তু আমাদের মনে আছে যে 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 মার্কিন যে বোমা বর্ষণ উত্তর ভিয়েতনামের উপর ছিল সেটা স্থগিত করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, আলোচনা হয়েছিল। তো তখন কিন্তু প্রেসিডেন্ট লিন্ডন জনসন কখনো বলেননি যে আমরা উত্তর ভিয়েতনামকে শর্ত দিচ্ছি, শর্ত না মানলে আমরা এটা করব, ওইটা করবো, এটা ধ্বংস করব। এটা হয়নি। তো এই এখন যেটা হচ্ছে যে ইসলামাবাদের আলোচনা, আজকে যে ইরান ইরান আদৌ আলোচনায় আসবে কিনা আমরা আমাদের সন্দেহ আছে। গত সপ্তাহে আমাদের সন্দেহ ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরান এসে পড়েছিল। কিন্তু ইরানের তো একটা প্রত্যেক দেশের একটা আত্মমর্যাদা থাকে। তো ইরান এমন একটি দেশ যে যার আত্মমর্যাদা হাজার বছরের, ইরানের কথাও তো শুনতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি হুমকি দিয়ে যান যে আমরা এটা করব, ধ্বংস করব, ব্রিজ উড়িয়ে দিব, পুল উড়িয়ে দিব, বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেব, তাহলে কিন্তু আলোচনা হয় না, আলোচনা ফলপ্রসূ হবে না। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করে যে ইরান একদম মাথা নত করে আত্মসমর্পণ করবেন, এটা অসম্ভব। আর মূল কথা হচ্ছে যে সমস্যা হচ্ছে ইরানের না, আর ইরানের সমস্যা অবশ্যই আছে। ইরান ধ্বংসপ্রাপ্ত একটি দেশ, সবকিছু প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার চাইতে বেশি সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এমন একটি প্রশাসন তারা পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, এইসব লোকে, মার্কো রুবিও, তারপর যে আরেকটা যে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা পিট হেগসেথ, এইসব লোকগুলো খুব ভয়ঙ্কর লোক। এরা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকার, মানে ক্ষতি সাধন করবে এই ব্যক্তিরা। এবং এরা কিন্তু যুদ্ধে মেতে উঠেছেন, যুদ্ধে গেছেন, কিন্তু তাদের কখনো পরিকল্পনা ছিল না। প্রথম কথা তো কোনো ঘোষণা ছাড়াই, কোনো কারণ ছাড়াই তারা যুদ্ধে লিপ্ত হয়েছেন। এবং তারা ধরে নিয়েছেন যে ইরান বোধহয় একদিনে 2 দিনে শেষ হয়ে যাবে। তারা যেমন আশা করেছেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নেওয়া হয়েছে, সেইভাবে হয়তো আলী খামেনিকে তুলে নেবে বা হত্যা করবে। হত্যা করেছেন, প্রথম রাতেই তারা এত মানুষ হত্যা করেছেন, তারপর হত্যা করেছেন। কিন্তু ইরানে যে তারা আটকে গেছেন, যেটা আমরা বলবো ভিয়েতনাম সিনড্রোম। আমেরিকানরা ভিয়েতনামে গিয়েছে আইজেনহাওয়ারের আমল থেকে, 1959 সাল থেকে, কেনেডি আমল, জনসন আমল, নিক্সন আমল, সব আমলে গিয়ে দেখা যায় ভিয়েতনামে আমেরিকানরা আটকা পড়েছে। আমার যেটা সন্দেহ হচ্ছে, আমেরিকানরা ওই ধরনের একটি পর্যায়ে, ওই ধরনের একটি পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন, আটকে পড়েছেন। ধরে নেই যে ইরানকে তারা ধ্বংস করে দিলেন এবং তেহরানকে ধ্বংস করে দিলেন, কিন্তু ইরানের যে রেজিস্ট্যান্স, তার যে প্রতিরোধ, এই প্রতিরোধ তারা কখনো আটকাতে পারবেন না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটা করা দরকার, কিভাবে ভদ্রভাবে এবং নিজের সম্মান নিয়ে তারা কিভাবে ইরান থেকে বেরিয়ে আসেন, সেটা তাদের দেখার বিষয়। কিন্তু যদি বারবার এই হুমকি দেন, তাহলে তো ইরানের একটা যুক্তি আছে যে না, আমরা এই শর্ত আমরা মানবো না, এক তো আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস করে চলছে, আবার হুমকি দিয়ে যাচ্ছে, এই হুমকির মধ্যে আমরা কোনো আলোচনা করব না। যেটা আমরা আধুনিক সভ্যতায় দেখেছি, আধুনিক কূটনীতিতে আমরা দেখেছি, এই ধরনের পরিস্থিতিতে কখনো কোনো শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না, যেমন আমরা ইউক্রেনেও দেখছি। আর সমস্যাটি তো শুধু 2 দেশের নয়, যুক্তরাষ্ট্র ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে বা ইসরায়েল চালাচ্ছে, এর যে প্রভাব প্রতিক্রিয়া সারা বিশ্বে পড়েছে। এই হরমুজ প্রণালী বন্ধের কারণে, অর্থাৎ আলোচনা অনিশ্চিত, এই খবরের সঙ্গে সঙ্গে তেলের দাম আবার বেড়েছে, আবার সেটি $100 উপরে উঠেছে। এবং এখন তো তেল আদৌ পাওয়া যাবে কিনা, অর্থাৎ আলোচনা যদি না হয়, মার্কিন অবরোধ যদি প্রত্যাহার না হয়, ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে, তাহলে এই যেখান থেকে যে প্রণালী থেকে বা যে জলপথ দিয়ে আপনার 1/5 বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ হয়, জ্বালানি আসা যাওয়া করে, সেখানে যদি এরকম অবরোধ থাকে, তাহলে পুরো বিশ্ব তো একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। সেটাই তো হয়েছে। আপনি দেখেন যে এই যে হরমুজ প্রণালী বন্ধ আছে, ইরান কিছু কালের জন্য খুলেছিল, আবার 24 ঘন্টার মধ্যেই এটা বন্ধ করে দিয়েছে মার্কিন নীতির কারণে, মার্কিন হুমকির কারণে। এখন দেখা যাচ্ছে
শুধু আমাদের মতো দেশে, আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব দেশেই না, এবং গোটা বিশ্বে এই যে এখানে আপনার পশ্চিমা দেশগুলো তো এর প্রভাব প্রত্যেক দিন দেখা যাচ্ছে। আপনি যেখানেই দেখেন আলোচনা হচ্ছে, আপনার গণমাধ্যমে হোক, গণমাধ্যমের বাইরে হোক, এই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কালকে গতকাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা বই আলোচনাতে, পুস্তক আলোচনা, সেখানেও এই পরিস্থিতি নিয়ে সবাই চিন্তিত, এই নিয়ে কথাবার্তা বলেছেন। তো এখন যে ইরানের হাতে যে অস্ত্র, হরমুজ প্রণালীটা কিন্তু ইরানের হাতে একটি মাত্র অস্ত্র এখন আছে, এক শক্তিশালী অস্ত্র। ইরান এটা কেন ছাড়বে? ইরান ইরান ছাড়বে যদি শান্তিপূর্ণ একটা সমাধান হয়, ইরানের মনোপুত একটা সমাধান হয়, আর ডোনাল্ড প্রশাসন যদি ভালোভাবে এবং সততার সাথে, সিনসিয়ারিটির সাথে তিনি যদি ইরানের সাথে আলাপ করতে চান, কথাবার্তা বলতে চান, তাহলে একটা হবে। আপনি সেটা আলোচনা করবেন না, হুমকি দিয়ে যাবেন, আবার বলবেন যে হরমুজ প্রণালী খোলো, আমরা অবরোধ করবো। তো এই যে আমেরিকান প্রশাসন যে অবরোধ করছে, এই অবরোধের কারণে কিন্তু তাদের যে বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র, তাদের পশ্চিমা দেশে, ইউরোপের কথা যদি বলি, ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশ, ব্রিটেনের কথা যদি বলি, কানাডার কথা যদি বলি, ওদিকে অস্ট্রেলিয়া আছে, এরা কিন্তু সবাই কিন্তু আমেরিকার কাছ থেকে সরে যাচ্ছেন, আমেরিকার সাথে একমত হচ্ছেন না। তো এটা একমতে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, ইংরেজি শব্দ একটা ভালো হচ্ছে ডেসপারেশন। তিনি এখন বুঝে উঠতে পারছেন না তিনি এখন কিভাবে এখান থেকে বেরোবেন। অতএব তিনি চাচ্ছেন যে ইরান একদম মাথা নত করুক, আত্মসমর্পণ করুক। ইরান তো মাথা নত করবে না। ইরান তো সর্বশেষ, বদরুল ভাই, সর্বশেষ ইরান 3টি শর্ত দিয়েছে বা 3টি দাবি জানিয়েছে। এক হচ্ছে যে অবরোধ অবিলম্বে তুলে নিতে হবে, তাদের যে ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে, সেটা ক্ষতিপূরণ দিতে হবে, এবং ভবিষ্যতে আক্রমণ হবে না, সেটা সেই নিশ্চয়তা দিতে হবে। এর সঙ্গে যে অযৌক্তিক দাবি তারা তুলবে না যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউরেনিয়াম ইরান সঞ্চয় করবে কি করবে না, বা সেখানে কর্মসূচি রাখবে কি রাখবে না, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র বলার কে? এটাই হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ বলেছে যে অযৌক্তিক দাবি তোলা যাবে না, ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে আক্রমণ হবে না এই নিশ্চয়তা দিতে হবে, এবং অবরোধ তুলে নিতে হবে। এই যে দাবিগুলোর কথা আপনি বললেন, আপনি দেখেন, আমরা যদি সবাই বিবেচনা করি, অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি। একটি স্বাধীন রাষ্ট্র এইসব দাবি করবেই, এবং একটি স্বাধীন রাষ্ট্র যে নীতি আছে, যে পলিসি আছে, যে পররাষ্ট্র নীতি আছে, বা অন্য এনার্জি পলিসি আছে, নিউক্লিয়ার পলিসি আছে, এটার উপর কর্তৃত্ব তো তার। ইরান কিন্তু ইরানের যে পারমাণবিক যে প্রোগ্রামগুলি ছিল, হয়তো ভবিষ্যতে আবার হবে, আপনি দেখেন ইরান কিন্তু কখনো কোনো দেশের প্রতি হুমকি ছিল না। এদিকে দেখেন, যে হুমকির কথা যদি আমরা বলি, আপনি ইসরায়েলকে দেখেন, ইসরায়েলের কাছে অনেক পারমাণবিক আপনার অস্ত্র আছে, কিন্তু সেই ইসরায়েল কিন্তু দেখেন গোটা অঞ্চলটাকে বিপদে ফেলে দিয়েছে, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন প্রশাসনের কোনো কর্ণপাত নেই, তারা এটা দেখছেন না। আবার দেখছেন ওইদিকে পাকিস্তানেরও, যদিও তারা পাকিস্তানে আলোচনা করেছেন, আবার আশা করছেন করবেন, পাকিস্তানেরও একটা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, তারাও করেছে। সেখানে মানে মোট কথায় অন্যান্য দেশে তাদের কোনো তাদের আগ্রহ নেই, কিন্তু মোট কথা ইরানকে তারা ধ্বংস করবে। আমার যেটা মনে যে ইরান যে আপনার 47 বছর আগে যখন ইরানের শাহকে বিতাড়িত করলেন ইরানি জনগণ তাদের ইসলামী বিপ্লবের মাধ্যমে, তখন থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রতিহিংসা সুলভ একটা মনোভাব গড়ে উঠেছে, সেটা এখন ডোনাল্ড ট্রাম্পের সময় এসে এটা পুরোপুরি দানা বেঁধেছে, পুরোপুরি একটা চারা গাছে পরিণত হয়েছে। এবং আপনার মনে আছে ওই সময় মার্কিন কূটনীতিকদের জিম্মিও করা হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে উদ্ধার করে নেওয়া হয়, এবং 444 দিন তারা জিম্মি ছিলেন, এবং যে রেভলিউশনারি গার্ডদের ইয়েতে জিমি কার্টারের সময়। এবং অনেকে বলেন যে প্রেসিডেন্ট জিমি কার্টার তিনি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হতে পারেনি, পরাজিত হয়েছেন। এই ক্রাইসিসের কারণেই তিনি সেখানে এই জিমিদেরকে ফিরিয়ে আনতে পারেন নাই। আপনার এবং আমাদের সবারই মনে আছে যে জিমি কার্টার কিন্তু এপ্রিল মাসে, এই যেমন আজকে এই এপ্রিল মাসে এপ্রিল 1980 সালে তিনিও কিন্তু
ওই ওই যে মার্কিন যে কূটনীতিক যারা ছিলেন, মার্কিন এম্বাসি যারা স্টাফ ছিলেন, সদস্য ছিলেন, তাদেরকে উদ্ধার করতে একটা কতগুলি হেলিকপ্টার পাঠিয়েছিলেন ইরানে। এর মধ্যে হেলিকপ্টার খুব আপনার অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, দুর্ঘটনা ঘটে গেছে, তো সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হলো। তারপর যেই দিন রোনাল্ড রেগান শপথ নিলেন রাষ্ট্রপতি হিসেবে, 21শে জানুয়ারি 1981 সাল, ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু ইরান এই জিম্মিদেরকে মুক্ত করলো। কিন্তু আমেরিকানরা কিন্তু সেটা ভুলতে পারেনি যে ইরানিয়ানরা কিন্তু সবসময় আমেরিকাকে বলেছে দ্য গ্রেট সেটান, আবার স্লোগান দিয়ে গেছেন বছরের পর বছর, ডেথ টু আমেরিকা। আবার ইরানের শাহকে কিছুদিন আশ্রয় দিয়েছিলেন জিমি কার্টার, ওখান থেকে তাকে যেতে হলো অন্য জায়গায়, তিনি কায়রোতে গিয়ে মৃত্যুবরণ করলেন। তো এই মার্কিন যে কনজারভেটিভ যারা আছে, কনজারভেটিভ বলি বা নিও কনজারভেটিভ যারা আছেন, এদের মনের মধ্যে এই 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 ব্যথাটা আছে, এই 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 ক্ষোভটা এখনো আছে। এই ক্ষোভটার উপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প কাজ করছেন। কিন্তু ওতে তো পৃথিবী তো অনেক পাল্টে গেছে, অনেক এগিয়ে গেছে। এখন এই ক্ষেত্রে এই যুগে 2026 সালে যদি মধ্যযুগীয় ভাবে যুদ্ধ করা হয়, যে আগে আমরা দেখেছি বর্বর, জেঙ্গিস খান, তারপর অন্যান্য দেশে যে ইউরোপে যে বিভিন্ন দেশে আক্রমণ করা হতো, আপনার দেশ ধ্বংস করা হতো, বা আপনার অ্যাডলফ হিটলারের কথাই বলি না কেন, নাৎসিদের কথা বলি না কেন, তারা তো একইভাবে কাজ করেছেন। তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আর তাদের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, মার্কিন জনগণের জন্য খুবই দুঃখজনক, আর আমাদের বাকি পৃথিবীর জন্য খুবই একটা ক্ষতিকর পরিস্থিতি। আমরা পুরো গোটা পৃথিবী একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। ধরে নেই যে একটা যুদ্ধ বিরতি হলো, যুদ্ধ থেমে গেল, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে এই যে ফলাফল, কনসিকুয়েন্সেস, এর থেকে বেরিয়ে আসতে যে আমাদের গোটা পৃথিবীকে, বিভিন্ন দেশকে কতটা সময় লাগবে, এবং কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব, কিভাবে আমরা আবার নিয়মিত তেল সরবরাহ পাবো, ফিউয়েল এগুলো পাবো, এনার্জি এগুলো পাবো, কিভাবে পাবো, এটা একটা আমেরিকান প্রশাসন এটা করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেকে গণমাধ্যমে দেখছি যে এটা সম্ভাব্য যুদ্ধ অপরাধ। না, এটা সম্ভাব্য যুদ্ধ অপরাধ না, মার্কিনরা করছেন। এটা পুরোপুরি যুদ্ধ অপরাধ। ইসরায়েলে যেমন যুদ্ধ অপরাধ গাজাতে, ফিলিস্তিনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যেটা করছে পুরোপুরি একটা ওয়ার ক্রাইমস এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এইভাবে দেখতে হবে। এবং ভবিষ্যতে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট, ICC, এরা আদৌ কি কোনো পদক্ষেপ নেবে নাকি নেবে না? সেটা নেয়ার তাদের সামর্থ্য আছে কিনা সেটাও প্রশ্ন। সৈয়দ বদরুল হাসান, এরপর যে প্রশ্ন আপনি মার্কিন প্রশাসনের কথা বলছিলেন, আমরা তো অতীতে দেখেছি, বিশেষ করে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিক্সন কিসিঞ্জার প্রশাসন পাকিস্তানিদের পক্ষে ছিল, কিন্তু সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের অন্যান্য যে অঙ্গ বা যারা দায়িত্বশীল পদে ছিলেন, বিশেষ করে কূটনীতিকরা, তারা কিন্তু এবং এখানে বাংলাদেশের যে কূটনীতিক ছিলেন, সেই বিখ্যাত, পরবর্তীকালে তার আর্চার ব্লাড, এবং তিনি তাকে তো চাকরিও ছেড়ে দিতে হয়। কিন্তু কিন্তু এই যে তখন একটা জনমত ছিল এর বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এবারে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা যে সব কাণ্ড ঘটাচ্ছে, যে জবরদস্তি করছে, যে মানবতা বিরোধী অপরাধ করছে, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ওই ধরনের প্রতিবাদ হলো না কেন? এটা একটা কারণ যে ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থক যারা আছেন, তার একটা তথাকথিত নীতিতে বিশ্বাস করেন, মেক আমেরিকা গ্রেট এগেইন। আপনি দেখবেন এটা টুপি পরে থাকে, ক্যাপ পরে থাকে, MAGA, মাগা লেখা, এবং তার যে এই যে বেসটা, যেটা বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের বেস, এটা এখনো কিন্তু শক্তিশালী। যদিও বলা হয় যে তার অনেক সমর্থক তার এটা পছন্দ করছে না, কিন্তু আবার খোলাখুলি কথা বলছেন না। যেমন ধরেন তাদের কংগ্রেসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট, এখানে অনেক সমর্থক আছে ডোনাল্ড ট্রাম্পের। অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে প্রাইভেটলি তাদের দ্বিমত পোষণ করেন, কিন্তু এরা সাহস করে বাইরে আসছেন না, বাইরে মন্তব্য করছেন না। বাইরে কারা মন্তব্য করছেন? আমরা দেখছি ডেমোক্রেটিক পার্টির সেনেটর, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান, ডেমোক্রেটিক পার্টির গভর্নর, এরা কিছু করছেন, কিন্তু তার সমর্থনটা
ডোনাল্ড ট্রাম্পের যে বেসটা এত শক্তিশালী, তার যেমন কংগ্রেস তার দলের তার তার দলের আয়ত্তে আছে, তারপর সেনেটও একই অবস্থা, সুপ্রিম কোর্টে 9 জন বিচারপতির মধ্যে 6 জনই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। তো এইটা এখন যে যে পাবলিক ওপিনিয়ন, যে আমরা যে ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছিলাম যে প্রত্যেক দিন আমেরিকাতে বিভিন্ন শহরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ক্যাম্পাসে যুদ্ধ যুদ্ধ প্রতিবাদ করা, যুদ্ধের প্রতিবাদ হয়েছে, মিছিল করা হয়েছে, সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। কিন্তু যদি এই যুদ্ধ, যা আজকে দেখেন যুদ্ধটা প্রায় 2 মাস হয়ে গেছে, 28শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে আজকে এপ্রিলের কতটা, আজকে এপ্রিল 20 তারিখ 20 তারিখ। তো কিছুদিন পরে পুরো পুরো 2 মাস হয়ে যাবে যুদ্ধের। একটি একটি ইরানের মতো একটি দেশকে তারা পরাজিত করতে পারেনি। 2 মাস হয়ে তো চলেছে, ইরান মাথা নত করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র বিজয় ঘোষণা করতে পারেনি। তো কিন্তু যদি এইভাবে চলতে থাকে, আরও যদি চলতে ধরে আরও 1 মাস, এই তো আমরা তো কোনো সম্ভাবনা দেখছি না। যতদিন পর্যন্ত ওই ডোনাল্ড ট্রাম্পের এই শর্তগুলি তিনি একটার পর একটা বলে যাবেন। ট্রুথ সোশ্যাল, একটি প্রেসিডেন্ট, যে কোনো দেশের একটি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান একটা মান সম্মান থাকে, আত্মসম্মান বোধ থাকে। এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেটা নেই। কিছু সে তার ট্রুথ সোশ্যালে লিখে যাচ্ছেন, এমন উদ্ভট মন্তব্য করে যাচ্ছেন যেটা কোনো প্রেসিডেন্ট সুলভ কোনো মন্তব্য নয়। তো এইভাবে যে তিনি মন্তব্য করতে থাকেন, আর যদি হুমকি দিতে থাকেন, ধরেন আবার ইরানের উপর বোমা বর্ষণ করতে থাকেন, যুদ্ধ থামবে না, তখন হয়তো আমরা দেখব যে জনগণ আস্তে আস্তে বেরিয়েছে, একে একে বেরিয়েছেন। তো আরেকটা হচ্ছে যে আমরা যেটা নজরে রাখতে পারি, সেটা হচ্ছে যে আগামী এই বছর নভেম্বর মাসে যে মধ্যবর্তী নির্বাচনটা হবে কংগ্রেসের এবং আপনার কংগ্রেসের, সেনেটের এবং অনেক গভর্নর পদেও নির্বাচন হবে, সেখানে তার সমর্থন কতটুকু থাকবে বা কতটুকু হ্রাস পাবে, এবং তার দল সেখানে কি তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করতে পারবেন কি পারবেন না, তার উপর নির্ভর করছে কতটা হবে। যদি আপনি ধরেন যদি ট্রাম্পের দল আবার ফিরে আসে ওই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাহলে পৃথিবীর জন্য আর অন্তত 2028 সাল পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর যদি ফিরে না আসতে পারে, তাহলে আমরা আশা করতে পারি যে যেই নতুন দল ডেমোক্র্যাটরা যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তারা হয়তো এসে একটি কাজ আমি নিশ্চিত একটি তারা করবে, যে ডোনাল্ড ট্রাম্পের যে 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 তার বিচার করার একটা ব্যবস্থা, ইমপিচমেন্ট করার একটা ব্যবস্থা তারা করতে পারবেন। এবং যে 2028 সালে যদি জেডি ভ্যান্সের মতো লোক যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, তখন কিন্তু তারা আপনি টিকতে পারবেন না। যে কোনো ডেমোক্র্যাট আসতে পারবেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম আছেন, আগেকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনিও এখনো প্রেসিডেন্ট হওয়ার আশা এখনো পর্যন্ত রাখছেন। এদের মতো ব্যক্তি যদি আসেন, তাহলে কিন্তু রিপাবলিকানদের খুব, তাদের দলের খুব আপনার ক্ষতি হয়ে যাবে। আর সর্বোপরি যেটা হচ্ছে, পুরো বিশ্বে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা ইমেজ, যদিও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আমরা দশকের পর দশক সমালোচনা করেছি। যেমন ইরানের কথা যদি বলি, 1953 সালে ডক্টর মোসাদ্দেককে কিভাবে তারা সরিয়ে দিলেন সিআইএ এর মাধ্যমে, তো এইগুলো সমালোচনা আছেই। কিন্তু তারপরও শুধু ইরানে না, দেশে দেশেই এই কাণ্ড তারা করেছেন। ইরানে করেছে, 64 সালে যে ব্রাজিলের চিলিতে করেছেন। তার 64 সালে আমার এখনো মনে হচ্ছে ব্রাজিলের হোয়াও গোলার্ট তাকে ক্ষমতাচ্যুত করলেন, ব্রাজিলে করেছেন, আপনি দেখেছেন চিলিতে করেছেন। এবং আমরা এত দূর যাবো কেন, আমাদের বাংলাদেশের কথাই দেখেন না কেন, বাংলাদেশেও কিন্তু তাদের হস্তক্ষেপ ছিল। যেমন বলা হয়ে থাকে 1975 সালে কিন্তু মার্কিন একটা ভূমিকা ছিল। আপনি 71-এর কথা উল্লেখ করেছেন, হ্যাঁ, ওই যে আর্চার কে ব্লাড, উনি দিনের পর দিন টেলিগ্রাম দিয়ে যান, লং টেলিগ্রাম বলে একটা আছেন, গ্যারি ব্যাসের বইটাতে ভালো করে লেখা, ব্লাড টেলিগ্রাম, ওর মধ্যে পরিষ্কার লেখা আছে, কিন্তু এদেরকে টিকতে দেওয়া হয়নি। কিন্তু ফলে যেটা হয়েছে, পরে দেখা গেল যারা আমেরিকান কূটনীতিক বা আমেরিকান রাজনীতিবিদ, যারা সেন্সিবল কথাবার্তা বলেছেন, তাদের কথাই কিন্তু অবশেষে টিকে গেল, আর বাকিরা যে অস্বীকার করেছেন তারা কিন্তু টিকতে পারেননি। সৈয়দ বদরুল হাসান, জি, আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে এসেছি। একটা যদি আলোচনা না হয়, দ্বিতীয় দফা বৈঠক যদি না হয়, তাহলে তো যুদ্ধ অনিবার্য।
এবং সেই যুদ্ধের ভয়াবহ তা আমরা চিন্তাও করতে পারি না কি হবে। কিন্তু যদি আলোচনায় বসে শেষ পর্যন্ত, তাহলে মানে কে কোন পক্ষ কতটা ছাড় দিতে পারে, সমাধানটা কি বেরিয়ে আসতে পারে বলে মনে করেন আপনি একজন সাংবাদিক এবং কূটনীতিক হিসেবে? ইরান কতটা ইরান কতটা ছাড় দিতে পারে, যুক্তরাষ্ট্র কতটা ছাড় দিতে পারে? না, ইরান যতগুলি শর্ত দিয়েছে এগুলো নিয়ে প্রথম মার্কিন প্রশাসনের মার্কিন যে দল হবে, ডেলিগেশন যেটা হবে, তাদেরকে এগুলো একদম ভালোভাবে বিবেচনা করতে হবে, উড়িয়ে দেওয়া যাবে না। আর ইরানের পক্ষে যেটা হচ্ছে, হ্যাঁ, ইরান হয়তো হয়তো একটা বলবে ঠিক আছে, আমরা এখন যে আমাদের যে পারমাণবিক প্রোগ্রাম আমরা আপাতত করছি না, এটা আমরা পরে দেখব, কিন্তু যে আমাদের যে এই ক্ষতি করা হয়েছে এগুলো ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দিতে হবে। এই যে যুদ্ধ আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা হিসাব করতে হবে, এবং তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, যে ইরানের শর্ত যে ভবিষ্যতে আমাদের দেশে আর কোনো আক্রমণ হবে না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ না, ইসরায়েলও যাতে কোনো হুমকি না হয়। কারণ দেখেন, ইসরায়েলও কিন্তু একই পর্যায়ে একইভাবে অপরাধী। ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ইরানকে আক্রমণ করেছে। এই শর্তগুলো দিতে হবে। তো শর্তটা আমাদের ইরানের, মানে ইরানের শর্তগুলি বেশি থাকবে। আর ইরান কতটা ইরান দেবার এখন কিছু নেই। তখন বলতে পারে যে ইরান একটা বলতে পারে, যদি তোমরা এই শর্তগুলি মানো, তাহলে যে হরমুজ প্রণালী এগুলি আমরা খুলে দিব, তোমাদের অবরোধ উঠিয়ে নিতে হবে, এবং ভবিষ্যতে কোনো যুদ্ধ হবে না, তোমরা কোনো যুদ্ধ ঘোষণা করবেন না, এবং ভবিষ্যতে যুদ্ধের পরিবর্তে তোমরা আমাদের সাথে কোনো সমস্যা থাকলে তোমরা একদম সেই ডিপ্লোমেসির মাধ্যমে, কূটনীতির মাধ্যমে আমাদের সাথে বসবে। এই শর্ত যদি হয়, আমরা এই শর্ত যদি মেনে নাও, আমরা যুদ্ধবিরতিতে রাজি আছি, আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। আরেকটা কথা হলো, তোমরা যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারে যে তোমরা যদি রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন করতে চাও, সেটা গ্রহণযোগ্য হবে না। মার্কিন প্রশাসন দায়িত্ব হবে, তারাও ইরানিয়ানদেরকে বলবে যে না, আমরা রেজিম চেঞ্জ আমরা করবো না। যেমন ইরানের আগেকার যে শাহ, মৃত, এখন তিনি মৃত, তার ছেলে কিন্তু এখন স্বপ্ন দেখছেন আবার তিনি রাজত্বে যাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানকে আশ্বাস দিতে হবে যে না, এরকম রেজিম চেঞ্জে আমরা যাব না, তোমরা তোমাদের দেশ, তোমাদের প্রশাসন, আমরা তোমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা হস্তক্ষেপ করব না। এই কথাগুলি হরমুজের উপর কি ইরানের নিয়ন্ত্রণ থাকবে? ইরান থাকা উচিত। আমার মনে হয় ইরান থাকা উচিত, কিন্তু ইরানকে এটাও বিবেচনা করতে হবে যে যখন যদি কোনো ক্রাইসিস হয়, সবসময় সিরিয়াস এখন যেমন হচ্ছে, তখন ইরানের একটা অধিকার থাকবে যে এটা কতদিন, কখন বন্ধ করবে, কখন বন্ধ করবে না। কিন্তু ইরান, আমার মনে হয় ইরানের যে রাজনীতিবিদ যারা আছেন, সরকার যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমরা আশা করব তারা ভবিষ্যতে এটা আপনার চিন্তা ভাবনা করে এই অস্ত্রটা ব্যবহার করবেন। কিন্তু যদি দেখা যায় ইরান কিছুদিন পর এটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিবে কখন? যখন ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যদি আবার হুমকি দেয়। ওই হুমকি না আসলে ইরান এটা করবে না। কিন্তু ইরানের উচিত, ইরানের হাতে এটার দায়িত্ব থাকা উচিত। যেমন আমরা 1956 সালে ওই ইজিপ্টে সুয়েজ ক্যানালের কথা বলেছিলাম। হ্যাঁ, তো সুয়েজের সময় যে ফ্রান্স এবং ব্রিটেন আক্রমণ করেছিল, যুক্তরাজ্য আক্রমণ করেছিল, তখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হস্তক্ষেপ করে এটা বন্ধ করেছে, এবং সুয়েজের যে দায়িত্বটা ইজিপ্টের হাতেই রয়ে গেছে। তেমনি ভাবে এই যে হরমুজ প্রণালীর দায়িত্বটা, কন্ট্রোলটা ইরানের হাতে থাকতে হবে। আর নাহলে এই যদি না থাকে, ইরানের একটি খুব ভালো অস্ত্র, এই অস্ত্রটা যাতে অন্য কারোর হাতে না হয়, এটা ইন্টারন্যাশনালাইজ, হ্যাঁ, এটা আন্তর্জাতিক একটা ক্ষেত্র, আন্তর্জাতিক একটা পথ আপনার শিপিং এর জন্য, সেটা থাকবে অবশ্যই, কিন্তু মূল নিয়ন্ত্রণটা থাকবে ইরানের হাতে। ইরানের সভরেন্টির একটা বিষয় আছে এখানে। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমা হলে আবার কোনো দেশের মালিকানা তো থাকতে পারে না। সেখানে তো একটা যে কোনো মানে আন্তর্জাতিক সমুদ্র সীমার তো একটা আছে, একটা সীমারেখা আছে। আচ্ছা, সীমারেখা আছে, কিন্তু যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, একটা দেশকে অতর্কিতভাবে আক্রমণ করা হয়েছে, একটা দেশকে ধ্বংস করা হচ্ছে বিনা কারণে, তো সেই ক্ষেত্রে যদি আন্তর্জাতিক আইন মানা না হয়, রুলস অফ ইন্টারন্যাশনাল ল যদি মানা না হয়ে থাকে, তখন তো আন্তর্জাতিক আইনেও, আন্তর্জাতিক ক্ষেত্রেও কতগুলি নতুন আপনার যে যে আইন বা নতুন রূপরেখা, এগুলো আমার মনে হয় এগুলো তৈরি থাকতে হবে। এই যুদ্ধের আগে তো ইরান হরমুজ প্রণালী আহ, দিয়ে জাহাজ আসা যাওয়ার উপর কোনো
টোল বা কোনো কর বসায়নি, কিন্তু এই সংকটের পর তারা কিন্তু কর বসিয়েছে। তাহলে প্রথমত হচ্ছে সেটি কতটা যৌক্তিক, দ্বিতীয় হচ্ছে তাতে তো তেলের দাম বেড়ে যাবে স্বাভাবিকভাবে, কারণ এটা যোগ হবে। জি, না কর কর বসানোটা এটা ঠিক হবে না। ইরানিয়ানরা আমরা আশা করব যে তারা এই কর আরোপ করবেন না এবং তারা হরমুজ প্রণালীটা খোলাই রাখবেন। এটা যাতে কোনো আবার ভবিষ্যতে হুমকিতে না পড়ে, যাতে গোটা বিশ্বকে বিশ্ব বিপদে পড়বে। এবং ইরান এমন পদক্ষেপ নেবেন না, আমরা আশা করব না যার ফলে দেখা যায় গোটা বিশ্ব কোনো এক সময় যে ইরানের বিরুদ্ধে আবার আপনার রেগে উঠলো, ক্ষেপে গেল, এমন যাতে না হয়। ইরানের এখন যেটা দরকার যে ইরানের ভাত থেকে, যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব ইদানিং খুব ভালো কথা বলছেন, ইরানি প্রশাসন ভালো কথা বলে। ইরানের কাছ থেকে আমরা ভালো কূটনীতি আশা করব এবং ফরওয়ার্ড লুকিং ডিপ্লোমেসি যেটা আমরা বলি সেটা আমরা আশা করব। আর আমেরিকানদের কিন্তু কাছ থেকে আমরা আশা করব যে তারাও যাতে করে একটু চিন্তা ভাবনা করেন যে গোটা পৃথিবী এখন কিন্তু সেই গানবোট ডিপ্লোমেসি যেটা বলি এখন আর নেই, যদিও গানবোট দিয়ে অবরোধ করে রেখেছেন ইরানকে ডোনাল্ড ট্রাম্প। ওই যুগ নেই, যুগ পাল্টে গেছে, তাদের এটা স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। সৈয়দ বদরুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি যুদ্ধ বদলে শান্তিই আসবে। আলোচনা যখনই হোক, সফল আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে ইরান যাতে আক্রান্ত না হয় এরকম একটা সুরক্ষা থাকবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যত দ্রুত সম্ভব, এমনকি যুক্তরাষ্ট্র যদি সরাসরি ক্ষতিপূরণ নাও দেয়, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের যে সম্পদ আছে, সেই জব্দ করা সম্পদ আছে, সেটি যদি উদ্ধার করা যায় তাহলেও কিন্তু ইরানের মতো দেশ দ্রুতই তারা পুনরুদ্ধার করতে পারবেন, কারণ তাদের বিশাল তেল সম্পদ, আর সেই সম্পদ বিক্রি করেও তারা আবার সেই পুরনো জায়গায় আসতে পারবে। আমরা চাই পৃথিবীর প্রতিটি দেশের তার স্বকীয়তা, সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে, এর উপর কেউ হস্তক্ষেপ করবে না। এতক্ষণ আমরা কথা বললাম সাংবাদিক ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার সৈয়দ বদরুল হাসানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।